আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, বিআরবি হসপিটালস লিমিটেড নিবেদিত স্বাস্থ্য বিষয়ক সরাসরি সম্প্রচার স্বাস্থ্য কথায় আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি ডক্টর জান্নাতুন নাইম। আজকের আলোচনার বিষয়বস্তু থাকছে শিশুদের খিঁচুনি। জানবো শিশুদের খিঁচুনির কারণ, প্রতিকার, কি করব এই খিঁচুনি হলে, এ সকল বিষয় সম্পর্কে। সাথে থাকছেন আমাদের আজকের অতিথি, খিঁচুনি বা মৃগীরোগ বিশেষজ্ঞ ডাক্তার মোহাম্মদ শাহজাহান চৌধুরী স্যার, যিনি বর্তমানে এই মুহূর্তে আমার পাশে অবস্থান করছেন। আসুন ওনার পরিচয় আজ তার মুখেই জেনে নিচ্ছি। আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ ভালো আছি, অনেক ধন্যবাদ। জি স্যার, আপনার সম্পর্কে আমাদের দর্শকদের বলবেন। আমি ডাক্তার মোহাম্মদ শাহজাহান চৌধুরী, সহযোগী অধ্যাপক, শিশু নিউরোলজি, বিকাশ ও মৃগীরোগ বিশেষজ্ঞ। আমি ঢাকা মেডিকেল কলেজ থেকে MBBS সম্পন্ন করি। পরবর্তীতে বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটি বা পিজি হাসপাতাল থেকে পেডিয়াট্রিক্স বা শিশু রোগের উপর MD ডিগ্রি অর্জন করি। এর পরবর্তীতে আমি ন্যাশনাল ইনস্টিটিউট অফ নিউরো সায়েন্স থেকে প্রশিক্ষণ গ্রহণ করে FCPS শিশু নিউরোলজি ও বিকাশ ডিগ্রি অর্জন করি। আমি বাংলাদেশের একমাত্র শিশু নিউরোলজিস্ট। সিঙ্গাপুরের সবচেয়ে প্রাচীন এবং বড় শিশু হাসপাতাল KK উমেন অ্যান্ড চিলড্রেন হসপিটাল থেকে 1 বছর মেয়াদী এপিলেপসি এবং পেডিয়াট্রিক নিউরোলজি বিষয়ে ক্লিনিক্যাল ফেলোশিপ ডিগ্রি অর্জন করি। ধন্যবাদ। ধন্যবাদ স্যার। আমাদের আলোচনা শুরু করতে যাচ্ছি। আজ আলোচনা করব আমাদের শিশুদের ক্ষেত্রে খিঁচুনি, যাকে আমরা মৃগীরোগ বলে জানি বা এপিলেপসি বলে জানি, এটা বলতে আসলে কি বোঝাচ্ছে? এপিলেপসি বা মৃগী বা খিঁচুনি, সহজভাবে এটার সংজ্ঞা এভাবে বলা যায়: কোনো প্রভোকেশন বা জ্বর ছাড়া পরপর দুবার 24 ঘন্টার ব্যবধানে যদি খিঁচুনি হয়, সেটাকে এপিলেপসি বা মৃগীরোগ বলা হয়। এই যে মৃগীরোগগুলো কেন হয়ে থাকে, কি কারণে হয়ে থাকে? মৃগীরোগের যে মেকানিজম বা যে কারণ, সেটা বোঝার জন্য সহজভাবে আমাদের যে ইলেকট্রিক্যাল সার্কিট বা বৈদ্যুতিক যে সার্কিট, সেটার এক্সাম্পল আমরা অনেক সময় দেখি যে পজিটিভ এবং নেগেটিভ লাইন দুটো একসাথে লেগে যে স্পার্কলিং বা স্ফুলিঙ্গ তৈরি হয়। একইভাবে আমাদের ব্রেইনের মধ্যে নার্ভ বা স্নায়ুর নেটওয়ার্ক রয়েছে। সেখানে যদি অ্যাবনর্মাল ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটি হয়, সেটাই ব্রেইনের কোন পার্ট আক্রান্ত হচ্ছে তার ভিত্তিতে বিভিন্ন ধরনের খিঁচুনি আকারে প্রকাশ পায়। বাচ্চাদের যে কোনো সমস্যা নিয়ে বাবা মারা খুব উদ্বিগ্ন হয়ে যায়। তো খিঁচুনির কথা যেহেতু বলছি, যে অনেক বাচ্চার বাবা মারাই যাদের নর্মালি খিঁচুনি হয় না, তাদের জন্য বলবেন যে একটা বাচ্চার খিঁচুনি হচ্ছে তা কিভাবে বোঝা যায়? খিঁচুনি, যেটাকে মেডিকেলের ভাষায় সিজার বলা হয়, তার লক্ষণগুলোর মধ্যে একটাকে বলা হয় যে ক্লনিক সিজার, অর্থাৎ হচ্ছে হাত বা শরীরের কোনো একটা অংশ এইভাবে রিদমিক আকারে কাঁপা। আরেকটা খিঁচুনি হচ্ছে যে টনিক সিজার, সেক্ষেত্রে বাচ্চারা এইভাবে শক্ত হয়ে যায়। আর দুটো একসাথে কম্বাইন্ড টনিক ক্লনিক সিজার হয়। আর অনেক সময় আরেকটা আছে যে অ্যাবসেন্ট সিজার, শূন্য দৃষ্টিতে বাচ্চা এক দৃষ্টিতে 10 থেকে 20 সেকেন্ডের মতো তাকিয়ে থাকে এবং আই ব্লিঙ্কিং বা চোখ পিটপিট করতে পারে। আর আরেকটা খিঁচুনি আছে যে ইনফ্যান্টাল স্পাজম বা এপিলেপটিক স্পাজম, 2 বছরের নিচের বাচ্চারা ঘুম থেকে উঠলে পরপর কয়েকটা হয়, এইভাবে ঝাঁকুনি দেয়। এটা একটা কঠিন ধরনের খিঁচুনি। এছাড়া আরেকটা খিঁচুনি আছে ড্রপ অ্যাটাক, ঠাস ঠাস করে হঠাৎ করে বাচ্চা পড়ে যাচ্ছে এবং মাথা এবং বিভিন্ন জায়গায় আঘাত পাচ্ছে। এগুলো হচ্ছে যে কমন খিঁচুনির ধরন। ধন্যবাদ স্যার এত সুন্দর করে খিঁচুনি সম্পর্কে আমাদের দর্শকদের উদ্দেশ্যে বলার জন্য। এই খিঁচুনির সাথে আর অন্য কোনো ধরনের লক্ষণ কি থাকতে পারে? হ্যাঁ, খিঁচুনির সাথে আরো অন্যান্য কোমরবিডিটি বা অন্যান্য উপসর্গ থাকতে পারে। যেমন শিশুর বিকাশ পিছিয়ে থাকতে পারে, ডেভেলপমেন্টাল ডিলে থাকতে পারে। অনেক সময় খিঁচুনির সাথে সেরেব্রাল পলসি থাকতে পারে। খিঁচুনির সাথে বুদ্ধিমত্তা কম থাকতে পারে, যেটাকে আমরা ইন্টেলেকচুয়াল ডিসেবিলিটি বা বুদ্ধি প্রতিবন্ধী বলি। খিঁচুনির সাথে কখনো কখনো অটিজম থাকতে পারে। এইভাবে খিঁচুনির সাথে অন্যান্য উপসর্গ থাকতে পারে। একজন শিশুকে যখন খিঁচুনি নিয়ে আপনাদের কাছে নিয়ে আসা হয়, ডাক্তারের শরণাপন্ন যখন হয়, তখন এই মৃগীরোগ নির্ণয় করা হয় কি কি পদ্ধতির মাধ্যমে? হার্টের রোগ নির্ণয়ের জন্য যেরকম ECG বা ইকো ব্যবহার করা হয়, একইভাবে নিউমোনিয়ার জন্য চেস্ট এক্সরে। আমরাও মৃগীরোগ নির্ণয়ের জন্য ব্রেইন ওয়েভ টেস্ট, যেটা ইলেকট্রোএনসেফালোগ্রাম বা EEG নামে পরিচিত, সেই টেস্টটা করা হয়। এবং এই EEG বা ব্রেইন ওয়েভ টেস্টটা একটা স্ট্যান্ডার্ড জায়গা থেকে যে সুনির্দিষ্ট নিয়ম মেনে ভালোভাবে করাটা ইম্পর্টেন্ট, যেটা বাচ্চার রোগ নির্ণয়ে আমাদেরকে সাহায্য করে। EEG সম্পর্কে জানবো, তার আগে দর্শক আপনাদের উদ্দেশ্যে বলছি, এই মুহূর্তে যেখান থেকে আমাদের দেখছেন, আজ কথা বলছি শিশুদের
খিঁচুনি রোগ নিয়ে। এই বিষয়ে আপনার যে কোনো প্রশ্ন বা মতামত থাকলে আপনার প্রশ্নটি কমেন্টের মাধ্যমে আমাদের কাছে পৌঁছে দিন। চেষ্টা করব লাইভ চলাকালীন সময়ের মধ্যে আপনার প্রশ্নের উত্তরটি জানিয়ে দেব। ইইজি নিয়ে কথা বলছিলেন স্যার, তো জানতে চাচ্ছি এই যে ইইজি, যেটা ভিডিও ইইজিও করা যায়, তো এই ভিডিও ইইজির সুবিধা অসুবিধাগুলো কি কি, সুবিধাগুলো কি কি অ্যাকচুয়ালি? আলহামদুলিল্লাহ, আমি বাংলাদেশ থেকে প্রথম সিঙ্গাপুরের সবচেয়ে বড় শিশু হাসপাতাল যেটা কে ওমেন অ্যান্ড চিলড্রেন হসপিটাল, সেখানে এশিয়া মহাদেশের যে এপিলেপসি সোসাইটির অন্যতম প্রাণ পুরুষ প্রফেসর ডেরিক চেন স্যারের সাথে আমি 1 বছর এই এপিলেপসি এবং ভিডিও ইইজি শিখে এসেছি। তো ইইজির ক্ষেত্রে বাচ্চাদের ইইজি করার ক্ষেত্রে বেশ কিছু স্ট্যান্ডার্ড আছে। এর মধ্যে একটা হচ্ছে যে মেশিনটা হাই কোয়ালিটি এবং মেশিনের সাথে সাইমultaneously ভিডিও ক্যামেরা থাকা, যেটা যেভাবে ব্রেইন ওয়েভ একদিকে টেস্ট করছে, আরেকদিকে যে ভিডিও ইভেন্ট যেটা ক্যাপচার হচ্ছে সেটাকে একসাথে সিনক্রোনাইজ করছে। তো আমাদের দেশে অনেক জায়গাতে হয়তো বা ভিডিও থাকে না, শুধু ইজি করা হয়। তার তুলনায় যেটা উন্নত দেশগুলোতে যে ভিডিও ইজি, এটা হচ্ছে রুটিন প্র্যাকটিস, এবং এটাতে খিঁচুনি বা এপিলেপসি ধরা পড়ার সম্ভাবনাটা বেড়ে যায় অনেক। এই যে ভিডিও ইইজি বলছেন যে সব জায়গায় করার সুবিধা নেই, কোন কোন জায়গায় করা হয় জানতে চাচ্ছি। হ্যাঁ, বিশেষ করে আমাদের দেশে যে বিআরবি হসপিটালে, এখানে আমরা সিঙ্গাপুরকে মতো এভাবে স্ট্যান্ডার্ড ওয়েতে ভিডিও ইজি আমরা করছি নিয়মিত, এবং আমাদের যে টেকনোলজিস্ট আছে সেও বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ার, খুবই এক্সপিরিয়েন্স। আর বাচ্চাদের ইজি করা বা ভিডিও ইজি করা খুবই চ্যালেঞ্জিং। এক হচ্ছে এখান থেকে ঘুম পাড়াতে হয় দেখে অনেক বাচ্চাই সহযোগিতা করে না। তো সেই জন্য ঘুম পাড়ানোর জন্য যে আমরা যে ওষুধগুলো ব্যবহার করি, সেগুলো বিশেষ করে স্ট্যান্ডার্ড যদি একটা হসপিটাল সেটিং থাকে তখন সহজ হয়। অনেক সময় যে ডায়াগনস্টিক সেন্টারে ঘুমের ওষুধের ডোজ এক বা একাধিকবার হাই ডোজ দেওয়া যায় না। তো এই জন্য এদিক থেকে আমাদের বিআরবিটা ভিডিও ইজি করার জন্য একটা খুব সুন্দর এবং স্ট্যান্ডার্ড জায়গা। ধন্যবাদ স্যার। এপিলেপসি নিয়ে কথা বলছি, এপিলেপসির চিকিৎসা ব্যবস্থা সম্পর্কে জানতে চাচ্ছি। একটা ভালো জিনিস হচ্ছে যে এই এপিলেপসি বা মৃগী রোগের খুব সুন্দর চিকিৎসা রয়েছে। যেমন অনেক অসুখ, অ্যাডভান্স ক্যান্সার, সেগুলো ফ্যামিলি জানে যে আসলে উল্লেখযোগ্য চিকিৎসা করার মতো কিছু নেই। তো অধিকাংশ মৃগী রোগেই ওষুধের দ্বারা নিয়ন্ত্রণ করা যায়। প্রথম একটি ওষুধের দ্বারা প্রায় 50% রোগী ভালো হয়ে যায়, আর দ্বিতীয় ওষুধের দ্বারা 70% রোগী আমাদের ভালো হয়ে যায়। তো দীর্ঘমেয়াদী সময়ে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী বছর পর বছর নিয়মিত ওষুধ সেবন করতে হয়। ধন্যবাদ। এটা তো হচ্ছে যে হাসপাতালে আসলে বা চিকিৎসকের শরণাপন্ন হলে চিকিৎসা পদ্ধতি সম্পর্কে আমরা জানলাম, কিন্তু একটা বাচ্চার তাৎক্ষণিকভাবে যখন খিঁচুনি হচ্ছে তখন প্রাথমিক চিকিৎসা হিসেবে কি করা যেতে পারে? হঠাৎ যখন খিঁচুনি শুরু হয়ে গেল, যে খিঁচুনির প্রাথমিক চিকিৎসা বা যেটাকে ফার্স্ট এইড বলা হয়, সেক্ষেত্রে আমাদের একটা ফ্যামিলির যে করণীয়, এক হচ্ছে আমরা ভয় পাবো না, মনে সাহস রাখতে হবে। তো বাচ্চাকে নিরাপদ একটা জায়গায়, যেমন বিছানায় হতে পারে, একদিকে কাত করে আমরা শুয়ে দিই। আর আমরা একদিকে কাত করে শুয়ে দেওয়াটা ইম্পর্টেন্ট, মুখের মধ্যে যে লালা এগুলো যেন বের হয়ে আসে। চিৎ করে শোয়ানো যাবে না, তাহলে জিহ্বাটা পিছনের দিকে যেয়ে চোকিং বা শ্বাসরুদ্ধ হয়ে যাবে। আর আমরা মুখে কোনো কিছু দিব না, মাথায় পানি দিব না, আমরা সময় গণনা করব, টাইমিং দেখব। এই খিঁচুনি যদি 5 মিনিটের বেশি থাকে, এটাকে দীর্ঘমেয়াদী খিঁচুনি বা স্ট্যাটাস এপিলেপটিকাস বলে। তখন এটাকে বন্ধ করার জন্য মলদ্বারে পায়ুপথে ডায়াজেপাম ইনজেকশন, সেটা আমরা দিব। আমরা যদি নার্সদের কাছ থেকে শিখে নিই, বাসায় ওষুধ রাখলে আমরা নিজেরাও এটা প্রয়োগ করতে পারি। অধিকাংশ ক্ষেত্রেই একবার ডায়াজেপাম দিলে খিঁচুনি বন্ধ হয়ে যায়। তো কোনো কারণে যদি একবার দেওয়ার পরে বন্ধ না হয়, আমরা নিকটস্থ সরকারি হাসপাতাল, ক্লিনিক, যে কোনো ইমার্জেন্সি যেখানে হাসপাতাল রোগী ভর্তি রাখার ব্যবস্থা আছে, সেখানে আমরা নিয়ে যাব। ওইখানে ডাক্তার বা নার্সরা শিরাপথে কিছু ইনজেকশন দিয়ে খিঁচুনিকে নিয়ন্ত্রণ করে নিয়ে আসতে পারেন। একটা জিনিস গুরুত্বপূর্ণ, যে টাইম ইজ ব্রেইন, সময় নষ্ট করা যাবে না। আমরা যদি দেরিতে চিকিৎসা শুরু করি, সেই ক্ষেত্রে অনেক সময় খিঁচুনি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে, এমনকি আইসিইউতে নিতে হয়। এই যে খিঁচুনির কথা বলছি, খিঁচুনি যখন হয় চিকিৎসা পাচ্ছে রোগীটি, কিন্তু এই খিঁচুনি পরবর্তীতে কি কোনো ধরনের সমস্যা হতে পারে? হ্যাঁ, ওই যে আমরা জানি যে ব্রেইনের টিস্যু, তার বিকাশ বা ডেভেলপমেন্ট এটা হচ্ছে সীমিত। যেমন শরীরের অন্য জায়গায় আমাদের চামড়া কেটে গেলে সেখানে আবার নতুন করে টিস্যু গ্রো করে, কিন্তু নার্ভ টিস্যু যেটা, সেটা নতুন করে আর গ্রো করে না। যে অনিয়ন্ত্রিত বা আনকন্ট্রোল খিঁচুনির কারণে ব্রেইন টিস্যু প্রতিনিয়ত ধ্বংস হতে থাকে। তো এই জন্য যদি, যে বিশেষ করে যারা
শিশু ইয়াং এজের তাদের যদি আনকন্ট্রোল খিঁচুনি থাকে, আস্তে আস্তে শিশুর বিকাশ বা ডেভেলপমেন্ট চরমভাবে ব্যাহত হতে থাকে। অনেক রোগী দেখা যায় যে বংশগত কারণে হয়ে থাকে, বংশগত বা জেনেটিক যে কজগুলো আমরা বলি। তো এই মৃগী রোগের সাথে বংশগত বা জেনেটিক কজের কোনো সমন্বয় আছে কিনা জানতে চাচ্ছি। কিছু কিছু এপিলেপসি যে জেনেটিক বা বংশগত কারণেও হতে পারে। সেই ক্ষেত্রে সুনির্দিষ্ট জেনেটিক টেস্টের মাধ্যমে কারণ নির্ণয় করে সুনির্দিষ্ট কিছু ঔষধ দিতে হয় এবং কিছু ওষুধ আবার অ্যাভয়েড করতে হয়, যেটাকে প্রেসিশন থেরাপি বলে। যেমন ড্রাভে সিনড্রোম সহ আরও কিছু জেনেটিক এপিলেপসি সিনড্রোম রয়েছে। ধন্যবাদ স্যার। আপনি পেডিয়াট্রিক নিউরোলজি নিয়ে কাজ করছেন, পেডিয়াট্রিক নিউরোলজি এবং এপিলেপসির বিশেষজ্ঞ আপনি। তো এই বিষয়টি সম্পর্কে অনেকেরই খুব কম জানা, যেমন দর্শকদের মধ্যে বা সাধারণ মানুষের মধ্যে খুবই কম জানে। এই জন্য জানতে চাচ্ছি যে পেডিয়াট্রিক নিউরোলজির যারা ডাক্তার বা বিশেষজ্ঞ আছেন, তারা শুধুমাত্র এপিলেপসি ছাড়া আর অন্য কোন ধরনের রোগ বা কোন ধরনের রোগের রোগীদের নিয়ে কাজ করে থাকেন? আমি তো শিশু নিউরোলজিস্ট হিসেবে এপিলেপসি ছাড়াও আরও অন্যান্য যে রোগীগুলো আমরা দেখি, তার মধ্যে একটা হচ্ছে যে এনআইসিইউ বা ঝুঁকিপূর্ণ নবজাতক যারা এনআইসিইউতে থাকে, তাদের যে নিউরো ডেভেলপমেন্টাল ফলো আপ বা অ্যাসেসমেন্ট, এটা আমরা নিয়মিত শিশু নিউরোলজিস্টরা এখানে বিআরবিতে করছি। এছাড়া আমাদের কাছে শিশুর বিকাশজনিত সমস্যা নিয়ে অটিজম এবং হচ্ছে যে অতি চঞ্চলতা বা এডিএইচডি, বুদ্ধি প্রতিবন্ধী, ইন্টেলেকচুয়াল ডিসেবিলিটি, এই ধরনের বাচ্চারা আসে। সেরেব্রাল পলসির বাচ্চাদেরকে আমরা দেখি, মাথা ব্যথার জন্য, হেডেকের জন্য বাচ্চাদেরকে আমরা দেখি 18 বছর পর্যন্ত। তারপর হচ্ছে যে আমাদের কাছে যে বাচ্চার দেখা যাচ্ছে পড়াশোনা খারাপ হয়ে যাচ্ছে, অথবা নতুন ধরনের কোনো প্যারালাইসিস বা স্ট্রোক যেরকম বড়দের হয় বাচ্চাদের হতে পারে। এছাড়া মাংসপেশির কিছু রোগ যেমন ডুশেনি মাস্কুলার ডিস্ট্রফি বা ডিএমডি, স্নায়ুর কিছু রোগ, নিউরোপ্যাথি ইত্যাদি, আরও নানা ধরনের রোগী আমরা দেখে থাকি। এপিলেপসি বা খিঁচুনিতে আক্রান্ত যারা রোগী আছেন, তাদের ক্ষেত্রে এই রোগ যাতে পরবর্তীতে আরো কম হয়, সেক্ষেত্রে প্রতিরোধমূলক কি কোনো ব্যবস্থা নেওয়া যেতে পারে? হ্যাঁ, যে খিঁচুনি যে এটা আমাদের যে লাইফস্টাইল, সেটা একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস। বিশেষ করে যে কিশোর কিশোরী, তাদের ক্ষেত্রে যে একটা হচ্ছে আমাদের স্লিপ হাইজিন, একটা গুড স্লিপ হাইজিন মেনটেন করা, প্রতিদিন একটা নির্দিষ্ট সময় ঘুমাতে যাওয়া এবং ঘুম থেকে ওঠা, এবং ডায়েট যে খাবার, কোনো মিল মিস না করা, এবং ঔষধটা ট্রাভেলিং সহ যে কোনো সময় নিয়মিত এটা ক্যারি করা এবং ব্যবহার করা, তো এটা খুব গুরুত্বপূর্ণ খিঁচুনি নিয়ন্ত্রণের ক্ষেত্রে। ধন্যবাদ স্যার আমাদেরকে এপিলেপসি সম্পর্কে এত সুন্দর করে সহজ ভাষায় বলার জন্য। আপনার বক্তব্যের এক পর্যায়ে আপনি বলছিলেন যে এডিএইচডি রোগী নিয়েও আপনারা ডিল করে থাকেন। বর্তমানে সোশ্যাল মিডিয়াতে এডিএইচডি সম্পর্কে অনেক কিছুই দেখা যায়, তো এই রোগটি সম্পর্কে অল্প ভাষায় আমাদের দর্শকদের উদ্দেশ্যে বলবেন। এডিএইচডি বাচ্চা দেখা যাচ্ছে যে স্কুলে সে পড়ালেখায় মনোযোগ দিতে পারছে না, ক্লাসের মধ্যে বসে হাত দিয়ে অন্যান্য জিনিস সে ফিজিটিং করতেছে, নাড়ছে টাড়ছে, এবং দেখা গেছে খুব অস্থির হয়ে, দেখা যাচ্ছে অ্যাটেনশন স্প্যান খুব কম থাকে, রেজাল্ট খারাপ হয়ে যাচ্ছে। অনেক সময় স্কুল থেকে কমপ্লেইন আসে যে অন্য বাচ্চাদেরকে মারধর পর্যন্ত করতেছে। এটা হচ্ছে যে এডিএইচডি রোগের যে কমন লক্ষণ। ধন্যবাদ স্যার। সময় স্বল্পতার জন্য আজকের অনুষ্ঠান আমাদের এই পর্যন্তই রাখতে হচ্ছে। আবারও অন্য কোনো বিষয় নিয়ে কথা বলবো আমাদের দর্শকদের সাথে। এই পর্যায়ে আমাদের দর্শকদের উদ্দেশ্যে কিছু বলতে চান? হ্যাঁ, আমার যেটা সামারি বা আমার যে শেষ কথা, এক হচ্ছে যে খিঁচুনি বা মৃগী রোগ বা এপিলেপসি, এটা হচ্ছে যে ট্রিটেবল কন্ডিশন, অর্থাৎ ডাক্তারি চিকিৎসার দ্বারা এটা ভালো করা সম্ভব। অধিকাংশ রোগী ওষুধের দ্বারা নিয়ন্ত্রিত হয়। আর এপিলেপসি ফেলো হিসেবে আধুনিক আরও কিছু চিকিৎসা রয়ে গিয়েছে, যেমন এপিলেপসি সার্জারি, কেটোজেনিক ডায়েট এবং স্পেশাল ডায়েট থেরাপি, এবং হচ্ছে যে ভেগাস নার্ভ স্টিমুলেন্ট থেরাপি বা বিশেষ ধরনের পেসমেকার। এই জন্য খিঁচুনি অধিকাংশ ক্ষেত্রেই নিরাময়যোগ্য। এই জন্য আমরা খিঁচুনির বৈজ্ঞানিক চিকিৎসা নেওয়ার জন্য সবাই সচেষ্ট করি। ধন্যবাদ স্যার। বিআরবি হসপিটাল এবং আমাদের স্বাস্থ্য কথার দর্শকদের পক্ষ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান সময় থেকে আমাদের কিছু সময় ধার দেওয়ার জন্য। ধন্যবাদ দর্শক, ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ সময় নিয়ে আমাদের এই অনুষ্ঠানটি দেখার জন্য। আশা করি আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে শিশুদের খিঁচুনি সম্পর্কে কিছু হলেও আপনাদের জানাতে পেরেছি। চলে আসবো আবার আপনাদেরই কাছে নতুন কোনো অতিথিকে সাথে নিয়ে নতুন কোনো বিষয়ে কথা বলবো আপনাদেরই সাথে। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।